জুলাই সনদ স্বাক্ষর প্রশ্নে এনসিপি সময় উপযোগী অসাধারণ রাজনীতি করছে, যার ফলে বিএনপির যে জুলাই বিরোধী ষড়যন্ত্র, জুলাই সনদ ধরিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র, এগুলোর বিরুদ্ধে একটা শক্তিশালী অবস্থান তৈরি হচ্ছে। কাউয়ার ছোট ভাই এবার ছোট কাউয়া ধরা খেয়ে গিয়েছেন। রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত কাদের গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। কেমন লাগছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে? হ্যাঁ, একটা আলাদা ভাইব চলে আসছে না? এই ভাইবটা দেওয়ার কারণ আছে, এটা হচ্ছে একজন সুপার বা সুপ্রিম যোদ্ধা। তো কেন ডক্টর ইউনূসকে এই যোদ্ধার ড্রেস দেওয়া হলো? বিরাট পরাজয়ের দিকে ওয়াকারুজ্জামান। ওয়াকারুজ্জামানের অবস্থা হচ্ছে তৈলাক্ত বাঁশের মতো, একটু ওঠেন আবার নামেন, একটু ওঠেন আবার নামেন। জনগণের চাপ তো আছে, জনগণের ভয় প্রচন্ড। একটু কথা বলেন, ভালো ভালো মানুষ প্রশংসা করে, আবার তলে তলে উল্টা। ভেবে চিনতে আপনারা নিয়ম কানুন বের করেছেন যাতে করে আমরা সবাই মিলে স্বাক্ষর করতে পারি। আমাদের যারা এই বিপ্লবকে মানে 24-এ যে বিপ্লব সংগঠিত হয়েছিল, সেই বিপ্লবের যারা মূল নেতা ছিলেন, পোস্টার নেতা ছিলেন, আমরা দেখলাম বৈষম্য বিরোধী আন্দোলন শেষে হাসিনা পালিয়ে গেলে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, তখন এদের প্রত্যেকের নজর ছিল কে কোন পদে বসে সরকারের বা রাষ্ট্রের টাকা নেবে। আমাদের প্রত্যেকটা উপদেষ্টার বিরুদ্ধে অর্থনৈতিক অনিয়মের অভিযোগ রয়েছে। কাউয়ার ছোট ভাই এবার ছোট কাউয়া ধরা খেয়ে গিয়েছেন। রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত কাদের গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। শাহাদাত কাদেরকে গ্রেফতার করেছে গতরাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে। গ্রেফতারকৃত শাহাদাত কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চতুর্থ ভাই। এবার কাউয়ার ছোট ভাই ছোট কাউয়া ধরা পড়েছে। তিনি নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন শাখার উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বলেন, বুধবার রাতে ডিবির একটি টিম বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে। বসুন্ধরার একটি বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করে কাউয়ার ভাই কাউয়াকে। এছাড়া ডিবি রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 9 নেতাকর্মীকে গ্রেফতার করেছে। কাউয়ার ছোট ভাই সহ 9 জনকে গতরাত্রে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাই কাউয়া তো কলকাতাতে এখন কা কা করছে হাসপাতালে, কখনো ঘরের ভিতরে। কিন্তু এই কাউয়ার 4র্থ নম্বর বাইকে কাউয়া কি রক্ষা করতে পারবে, নাকি কাউয়ার অপকর্মের জন্য কাউয়ার ভাই শাহাদাত কাদের এখন বিভিন্ন মামলায় তাকে এখন ওই কাউয়ার কাকা পোহাতে হবে? কোনটা আপনারা মনে করছেন? আপনাদের মনের কথা লিখবেন আমাদের কমেন্টস করে। আমি মনে করছি এই কাউয়ার গোষ্ঠী যারা আছেন, কাউয়ার গোষ্ঠীর ভিতরে যারা জন্ম নিয়েছেন, তাদের সকলকেই এইভাবে আইনের আওতায় আনা দরকার। কারণ এই কাউয়ারা বাংলাদেশটাকে মনে করেছিলেন যে এটা তাদের বাপদাদার সম্পত্তি, আর তাদের দাদার বাড়ি নানার বাড়ি হলো দিল্লি। এই দিল্লি যাদের নানার বাড়ি, তারা যে বাংলাদেশটাকে দিল্লির অংশ বানাতে চেয়েছিলেন, আর সেটার সাথে যারা জড়িত ছিলেন, তাদের মধ্যে থেকে যারা অপকর্মে জড়িত, আমি বলবো যারা অপকর্মে জড়িত, যারা খারাপ কাজে জড়িত, তাদেরকে গ্রেফতার করা হোক এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। একেবারেই শুধুমাত্র সমর্থন করেন আওয়ামী লীগকে বা ভোট দিয়েছেন আওয়ামী লীগকে, এই জন্য তাদেরকে গ্রেফতার করা যাবে না। কারণ এইটা বাংলাদেশের এক রাজনৈতিক দল থেকে আরেক রাজনৈতিক দল, হাওয়া বাতাস অনেক সময় এদিক থেকে সেদিক গড়ায়, মানুষ পরিবর্তন হয়, ভোটের মার্কা পরিবর্তন করে মানুষ ভোট দেয়। কিন্তু যারা সেই জায়গায় থেকে সেই মার্কাকে সাথে নিয়ে মানুষের অকল্যাণ করেছে, মানুষের ক্ষতি করেছে, খুন গুণের সাথে খুনি হয়েছে, খুনির সাথে তাদের সমর্থন ছিল, তাদের মানে একেবারে পার্সোনালি ওখানে জড়িত ছিলেন, তাদেরকে আমরা আইনের আওতায় এনে ডক্টর মোহাম্মদ ইউনূসের মহাপরিকল্পনায় আটকিয়ে যাবে সকল খুনিরা, সকল অপরাধীরা। বিরাট পরাজয়ের দিকে ওয়াকারুজ্জামানের অবস্থা হচ্ছে তৈলাক্ত বাঁশের মতো, একটু ওঠেন আবার নামেন, একটু ওঠেন আবার নামেন। জনগণের চাপ তো আছে, জনগণের ভয় প্রচন্ড। একটু কথা বলেন, ভালো ভালো মানুষ প্রশংসা করে, আবার তলে তলে উল্টা। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারের বিষয়টাকে স্বাগত জানান, আবার পর্দার অন্তরালে ইউনূসকে চাপ দিয়ে বিচারকে বাধাগ্রস্ত করার জন্য সাবজেল আদায় করে নেন। সাবজেলের যে কাহিনী, ক্যান্টনমেন্টের ভিতরে একটা বিল্ডিংকে জেল ঘোষণা করে সেখানে রাখবেন, ওটা বিচারকে বাধাগ্রস্ত করা। আপনার ঠিক মতো ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করবেন না, বলবেন জ্বর হয়েছে, ডায়রিয়া হয়েছে, মাথা ব্যথা। এরকম করে করে আপনারা দেখবেন যে ইউনূসের মেয়াদটা যাক, তারপর আবার কিসের বিচার। এরকম ধান্দা আছে, আমরা জানি। এগুলো সব ওয়াকারুজ্জামান করছেন। আবার সাবেক সেনা অফিসারদের অনেককে মাঠে নামিয়েছেন, তারা প্রেস কনফারেন্স করেছে। না, এই আইসিটিতে তাদের বিচার হওয়াটা উচিত নয়, তাদের বিচার হতে হবে সেনা আইনে, প্রয়োজনে সেনা আইন সংশোধন করতে হবে। কারণ গুমের অপরাধের বিচারের কোনো বিধান সেনা আইনে নাই। এখন অনেকে বলছে যে প্রয়োজনে এটা অ্যামেন্ডমেন্ট করতে হবে, তারপর আইসিটিতে বিচার হওয়াটা ঠিক না।
নানান ফন্দি ফিকির করছে, কিন্তু না, ওয়াকার পরাজয়ে বরণ করছে। আমি নিশ্চিত নানান মহল যেভাবে জেগে উঠেছে, টিআইবি সহ সাধারণ জনগণ 22 তারিখের মধ্যে আপনারা দেখতে পাবেন যে অভিযুক্ত সেনা কর্মকর্তারা ওইসব স্পেশাল কোনো বিল্ডিং টিল্ডিং এ থাকতে পারবে না, তাদেরকে কেরানীগঞ্জ কিংবা কাশিমপুর নিয়ে যাওয়ার রায় ট্রাইব্যুনাল দিবে। এই ঘটনা ঘটবে, সেটা হবে ওয়াকারের আরেক পরাজয়, সেই পরাজয়ের দিকে যাচ্ছেন। আর সুখবর হচ্ছে সংস্কার ঠেকানোর নানা ষড়যন্ত্র থাকলেও সেনাবাহিনী অনিবার্য সংস্কারের দিকে, সংস্কার ঠেকানো যাবে না। দেখেন এখানে জনগণ সব ফাঁক ফোকর বুঝে গেছে, তো জনগণ যেহেতু চায় সংস্কার হবে, ডিজিএফআই এইভাবে আর থাকতে পারবে না, এটা ভেঙে দিতে হবে অথবা সংস্কার করতে হবে। সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম তিনি একটা প্রেস কনফারেন্সে বলেছেন, আর কোন সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারের কিংবা পরোয়ানা জারির পরিকল্পনা নাই। আচ্ছা, এটা যে কতটা ফালতু কথা একটু চিন্তা করেন। পরোয়ানা জারি করার পরিকল্পনা আছে কি নাই, অর্থাৎ পরোয়ানা জারি করবে কি করবে না, এটা কে জানে? এটা প্রথম বলতে পারে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, যে তারা তদন্ত করছে কিনা। আর আমরা যেটা জানি এখনো 2টা মামলা পাইপলাইনে। আর গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে কি হবে না, এটা তাজুল ইসলাম বলতে পারে না। তাজুল ইসলাম তদন্তের সম্পর্কে বলতে পারে, চার্জশিট দাখিল করা হবে কিনা এইটা বলতে পারে। আর চার্জশিট আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে কিনা আর কোনো সেনা কর্মকর্তার বিরুদ্ধে, এটা বলতে পারে শুধুমাত্র বিচারকরা, এবং তাও তারা আগে বলতে পারবে না, তারা কাগজপত্র দেখে আইন অনুযায়ী সিদ্ধান্ত দিবে। কিন্তু ইউনূসের প্রেস সচিব বলছেন যে আর কোনো সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে না। আপনি বলছেন পাইছেন কোথায়? ওয়াকারের কিছু হবে না সেই আশ্বাস দিচ্ছেন আপনি কে? এরকম উল্টোপাল্টা অনেক আচরণ করা হচ্ছে। এটা 2টা দিক হতে পারে। একটা হচ্ছে যে ওয়াকারকে সান্ত্বনা দেওয়া হচ্ছে, তোমার ভয় নাই, কিন্তু এদিকে তাজুলরা কিন্তু একদম আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আইনি লাইনে কাজ করছে, এখানে কোনো উল্টোপাল্টার কোনো সুযোগ নেই। এই পরিস্থিতিতে মিস্টার ওয়াকারুজ্জামানের সামনে অন্ধকার, তার সামনে সিরাতুল মুস্তাকিম ছাড়া কোনো রাস্তা নেই। আর সিরাতুল মুস্তাকিমে আসলে, সহি পথে আসলে আইনের শাসনকে আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, সেনাবাহিনীকে পেশাদার বানাতে হবে, যৌক্তিক সংস্কার করতে হবে। সেনাবাহিনী যে হাজিরা ধ্বংস করেছে, আজকে সেনাবাহিনী নিয়ে যে বিতর্ক, এটা সমাধান ওয়াকারকে করতে হবে, কারণ ওয়াকারের চাকরি এখন অনেকদিন আছে। এই জন্য আমি যেটা মনে করি, যেহেতু ওয়াকারের সব প্রজেক্ট জয় বাংলা হয়ে যাচ্ছে, কোনো কিছু একটাও যেহেতু টিকছে না, আস্তে আস্তে ওয়াকার নাকে খত দিয়ে লাইনে আসতে বাধ্য হচ্ছেন। এই কারণে আমরা বিশ্বাস করি ওয়াকারুজ্জামান নিজেই টেকার জন্য সেনাবাহিনী সংস্কার করবেন। এই ডিজিএফআই এটা হয় ক্যান্টনমেন্ট থেকে বের করে দিবেন, নইলে এটা সংস্কার করবেন। এই ডিজিএফআই নিয়ে অনেক একটা রহস্য, যে তারা বলছে যে এটা সেনাবাহিনীর কিছু না, আমি যত বড়ই সেনা অফিসার হই আমাকে তাদের সিস্টেমে চলতে হবে, আমি যদি তাদের কাছে যেতে চাই তাদের আইন মেনে যেতে হবে, আমার আলাদা কোনো জুরিসডিকশন নেই। কিন্তু জিনিসটা আবার সেনাবাহিনী ক্যান্টনমেন্টের মধ্যে চালায় সেনাবাহিনীর লোকজন, মানে এটা নিয়ে একটা রহস্যজনক একটা অবস্থা। তো এটা স্পষ্টীকরণ করতে হবে, হয় ডিজিএফআই কে ক্যান্টনমেন্ট থেকে বের করে দিতে হবে, নইলে ডিজিএফআই সংস্কার করে নামটা চেঞ্জ করে। এই র্যাবের নাম পরিবর্তন করার কথা কই? কিছুই দেখি না। পুলিশের ড্রেস, লোগো অনেক কিছুই নতুন হওয়ার কথা, এখন পর্যন্ত আমরা কিছুই দেখি না। এগুলো করতে হবে। সেনাবাহিনী সংস্কার, পুলিশ সংস্কার, র্যাব বাতিলকরণ বা এই ধরনের মেসিভ সংস্কার ছাড়া আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। বাংলাদেশে এগুলো সংস্কার ছাড়া যদি কোনো পাতানো নির্বাচন করা হয়, তাহলে বাংলাদেশে আরেকটা বিপ্লব হবে, এটা অনিবার্য। অতএব ওয়াকার সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে হয় সেনাবাহিনী সংস্কার করবেন, নইলে আরেকটা বিপ্লব অনিবার্য, যে বিপ্লবের মধ্যে দিয়ে সেনাবাহিনী সংস্কার হবে। কোনো সেনাবাহিনী, কোনো ডিজিএফআই আর জনগণের উপর কোনো নির্যাতন করতে পারবে না, ন্যায়ের পক্ষে থাকতে বাধ্য হবে, এটা আমরা নিশ্চিত বলতে পারি। সেটা আলাদা আরেকটা বিপ্লবের মাধ্যমে হোক, আর এই ওয়াকারুজ্জামান সঠিক লাইনে এসে তিনি নিজেই করুক, যেভাবেই হোক না কেন এটা হবে। সাজিদ আলম একটা কথা বলেছেন, দেখেন সাজিদের রাজনৈতিক গুরুত্ব, নির্বাচনে জিততে পারবেন কি পারবেন না এটা আলাদা বিষয়, এই বিষয়ে তাদের ভবিষ্যৎ খুব খারাপ। কিন্তু তারা বিপ্লবী, তারা অভ্যুত্থান ঘটিয়েছে, তারা সামনে এই টাইপের ঘটনা ঘটাতে পারবে। নির্বাচনের রাজনীতিতে তাদের এক্সপিরিয়েন্স নেই, কিন্তু অভ্যুত্থানে, বিপ্লবে তাদের চাইতে শ্রেষ্ঠ কেউ নেই। এজন্য এই সাজিদটা বলছেন, আমরা চাই সেনাবাহিনী সকল ধরনের কলুষিত অবস্থা থেকে মুক্ত থাকুক। হ্যাঁ, সেনাবাহিনী সকল ধরনের কলুষিত অবস্থা থেকে মুক্ত থাকবে, মুক্ত রাখতে যা করা দরকার সেটা করতে হবে। সেনাবাহিনী হবে পেশাদার, গর্বের প্রতিষ্ঠান, আমরা গর্ব করবো। আমাদের শেষ ভরসা থাকবে সেনাবাহিনী, যে কেউ এই সমস্যাটা সমাধান করতে পারে না, কেউ সুষ্ঠু নির্বাচন করতে পারে না, আর সেনাবাহিনীর দায়িত্ব দিয়ে দাও। মানুষ এক পর্যায়ে বলবে কিসের ইলেকশন কমিশন, সেনাবাহিনীর অধীনে নির্বাচন, পুরো ইলেকশন কমিশন এটা সেনাবাহিনীকে দিয়ে দাও। বাংলাদেশে যদি এরকম হয়, সেনাবাহিনী তো তেমন কোনো কাজ নাই, তারা তো শুধু ব্যায়াম করে, আসলে তাদের কোনো কাজ নাই, মূল কাজ যুদ্ধ করে, যুদ্ধ তো করা লাগে না। এই জন্য মাঝে কিছু রাস্তাঘাট বানানো, এই টাইপের কাজটা কিছু করানো হয়। সেনাবাহিনী যা চালায় সেটা শ্রেষ্ঠ হয়। যেমন এই সিএমএস হসপিটাল পুরো এশিয়ার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হসপিটাল, অনেকে জানে না। কিসের সিঙ্গাপুর, থাইল্যান্ড, এমন এমন জিনিস আছে ওখানে যে সিঙ্গাপুর থাইল্যান্ডের চাইতেও ভালো বা তাদের সমমর্যাদা। এ কারণে
সেনাবাহিনী যদি সংস্কার করা যায়, আমরা করতে পারি, সঠিক জায়গায় আসে, তাহলে মানুষ বলবে কিসের নির্বাচন কমিশন, এরা তো কেউ কোনো নির্বাচন কমিশনই ভালো করতে পারে না, ত্রুটি বিচ্যুতি থেকেই যায়। এর চাইতে সেনাবাহিনী পুরো নির্বাচন কমিশন, চোখ বুঝে মানুষ বিশ্বাস করবে। বিজয় পাচ্ছে শিবির, বলতে পারি বাংলাদেশের ভূমিকম্প ঘটিয়ে দিচ্ছে ছাত্র শিবির। এর কারণ কি? কেন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটি পরাজিত হচ্ছে আর ক্ষুদ্র একটি দল ক্রমান্বয়ে জনপ্রিয়তার শীর্ষে উঠে যাচ্ছে? শিবিরের কে কত ভোট পেয়েছে তা তো জানাবোই, কিন্তু শিবিরের বিজয়ের নেপথ্য কারণ জানাবো, আগামী সংসদ নির্বাচনে কি অঘটন ঘটতে পারে সে ব্যাপারেও আপনাদের কিছু ধারণা দেব। পাশাপাশি বিএনপি বা ছাত্রদল জনাব তারেক রহমানকে যে অন্ধকারে রেখে তারা যে নতুন করে দলটাকে ক্ষতিগ্রস্ত করছে তার বিষয়ে কিছু চমকপ্রদ তথ্য জানাবো। দর্শক, চলুন আমরা মূল প্রসঙ্গে ফিরে যাচ্ছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রথমে বিজয় পেল ডাকসুতে। আমরা ডাকসু নির্বাচনের ফলাফল দেখলাম, শিবিরের চেয়ে অর্ধেক না 1/3 ভোট সংগ্রহ করতে পারেনি ছাত্রদল। আমরা দেখেছি প্রত্যেক টেলিভিশন টকশোতে শিবির এক পক্ষে দাঁড়ালে প্রতিটা দল একজোট হয়ে শিবিরের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং প্রতিটি দল কারচুপির অভিযোগ তুললেও প্রমাণ দিতে পারেনি। কিন্তু শিবির যে বিজয় পেয়েছে এটা ডাকসুর সকল ছাত্ররা নিজেরাই জানে যে শিবির জিতবে বা বিজয় পেয়েছে। তারপরও বিপরীত দলগুলো কারচুপির বিভিন্ন রকম ভৌতিক অভিযোগ তুলেছে। আমরা যারা ডাকসু নির্বাচন কভার করেছি, 2 দিন আগ থেকে 2 দিন পর 4 দিন টানা বিশ্ববিদ্যালয় ঘিরে আমাদের কাছে সেই অর্থে কোনো কারচুপির অভিযোগ প্রমাণিত হয়নি। দ্বিতীয়ত আমরা দেখলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নির্বাচন, সেখানেও শিবির ভূমিদস্য বিজয় পেয়েছে। এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো ডাকসুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কিছু অনিয়ম কিংবা শিক্ষকদের অসহযোগিতায় নির্বাচনের ফলাফল দেরিতে আসলেও সেখানেও শিবির মোটামুটি তার কাঙ্ক্ষিত বিজয় পেয়েছে। এরপর আমাদের নজর ছিল চাকসু এবং রাকসু। গতকাল চাকসু নির্বাচন হয়ে গেছে আর আজকে চলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচনের ফলাফল আমি আপনাদেরকে প্রথমে একটু জানিয়ে রাখি, তারপর মূল আলোচনায় ফিরে আসবো। আমরা জানি যে চাকসু নির্বাচনে ভিপি পদে ছাত্র শিবিরের মোহাম্মদ ইব্রাহিম হোসেন তিনি 7,983 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি এই মোহাম্মদ ইব্রাহিম হোসেন চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এমফিলের শিক্ষার্থী এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্যানেলে সাজ্জাদ হোসেন পেয়েছে মাত্র 4,374 ভোট। এক প্রকার বলতে পারি প্রায় অর্ধেক ভোট কম পেয়েছে। এবং জিএস পদ অর্থাৎ সাধারণ সম্পাদক পদে শিবিরের প্রার্থী 8,031 ভোটে নির্বাচিত হয়েছে। খেয়াল করবেন, শিবিরের প্রার্থী 8,031 ভোটে এই প্যানেল থেকে নির্বাচিত হয়েছে। তার নাম সাইদ বিন হাবিব। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক ও নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের তিনি পেয়েছে সাফায়েত হোসেন, তিনি পেয়েছে মাত্র 2,734 ভোট। খেয়াল করবেন, শিবিরের যিনি জিএস পদে দাঁড়িয়েছেন তিনি পেয়েছেন 8,031 ভোট, আর তার নিকটতম তো আর বলা যায় না, ছাত্র দলের যিনি প্রার্থী সাফায়েত হোসেন তিনি পেয়েছেন মাত্র 2,734 ভোট। এবং আপনারা খেয়াল করেন যে এজিএস পদটি আবার বিজয় অর্জন করেছে শিবির। একটি পদ পেয়েছে ছাত্রদল। 26টি পদের মধ্যে আমরা দেখলাম 24টি পদ পেয়ে গেছে কারা? শিবির। আর আরেকটি বিষয় আপনাদের দেখতে হবে যে দর্শক, আমি একটা জিনিস আপনাদের দেখাতে চাই আমার ভিডিওতে, আপনাদের হাতে দেখলে বুঝবেন। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন কে কোন পদে বিজয় লাভ করেছে। এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে। এজিএস পদটিতে 6,986 ভোট পেয়েছে ছাত্রদল, আর শিবির থেকে 5,000 কত ভোট পেয়েছে। এটা কিন্তু খুব নিকটতম প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং এক প্রকার বলা যায় দর্শক। আচ্ছা, তো এজিএস পদে সহ সাধারণ সম্পাদক পদে 7,014 ভোট পেয়েছে ছাত্রদলের আয়ুব রহমান, আর শিবিরের সাজ্জাদ হোসেন পেয়েছে 5,045 ভোট। তো এই ভোটের ব্যবধানে মোটামুটি আপনারা দেখলেন যে একটি পদ ছাত্রদল পেয়েছে অবশেষে এই 3টি বিশ্ববিদ্যালয় নির্বাচন শেষে। সেখানেও যে পদটি ছাত্রদল পেয়েছে মাত্র অল্প কিছু ভোটের ব্যবধান রয়েছে। 44 বছর পর শিবির আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দখল করল এবং 35 বছর পর চট্টগ্রামে চাকসুতে এই নির্বাচনটি আবার অনুষ্ঠিত হয়েছে। এখন আপনাদেরকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে যে বিশ্ববিদ্যালয় নির্বাচনটাকে আপনারা কি হালকা করে নিচ্ছেন? ডাকসু নির্বাচনে আমরা দেখেছি যে সবচেয়ে বেশি
বাংলাদেশের রাজনৈতিক লোকের নজর ছিল। নানান রকম চেষ্টা তদবির আমরা দেখেছি, জাহাঙ্গীরনগরেও দেখেছি, অবশেষে চট্টগ্রামেও আমরা দেখলাম শিবির বিজয় পেয়েছে। কয়েকটি বিষয় আমাদের এখন আলোচনায় তুলতে হবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রথম জনপ্রিয় দলটির নাম বিএনপি, দ্বিতীয় জনপ্রিয় দলটির নাম ছিল, বলছি ছিল, এখন না, বাংলাদেশ আওয়ামী লীগ, তৃতীয় জনপ্রিয় দলটির নাম জামায়াত ইসলাম, আর চতুর্থ জাতীয় পার্টি। এটিকে আমরা রংপুরের দল বলতে পারি। 5 তারিখের পর শেখ হাসিনা পালিয়ে যাবার পর আমরা প্রথম নির্বাচন দেখলাম ডাকসুতে শিবিরের বিজয়, দ্বিতীয় নির্বাচন দেখলাম জাহাঙ্গীরনগরে শিবিরের বিজয়, তৃতীয় নির্বাচন দেখলাম চট্টগ্রামে শিবিরের বিজয়। আজ চলছে রাকসু অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন। ধারণা করা যেতে পারে, এখনো বলছি ধারণা করা যাচ্ছে, এখানেও হয়তো শিবিরের বিজয় আসবে। কেন শিবিরের বিজয়, আর কেন এই সবচেয়ে বড় জনপ্রিয় দল বিএনপি বা ছাত্র সংগঠনের এই পরাজয়, এটি নিয়ে একটু বিশ্লেষণ খুব জরুরি। 5 তারিখের পর বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মের ছেলেরা, আমাদের যারা এই বিপ্লবকে 24-এর যে বিপ্লব সংগঠিত হয়েছিল সেই বিপ্লবের যারা মূল নেতা ছিলেন, পোস্টার নেতা ছিলেন, আমরা দেখলাম বৈষম্য বিরোধী আন্দোলন শেষে হাসিনা পালিয়ে গেলে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, তখন এদের প্রত্যেকের নজর ছিল কে কোন পদে বসে সরকারের বা রাষ্ট্রের টাকা লুটবে। আমাদের প্রত্যেকটা উপদেষ্টার বিরুদ্ধে অর্থনৈতিক অনিয়মের অভিযোগ রয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদেশি পাচারের অভিযোগ রয়েছে। এবং 3 জন তরুণ উপদেষ্টা পেয়েছিলাম, নাহিদ ইসলাম, মাহফুজ এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া। কিন্তু বলুন তো, এই 3 জন উপদেষ্টা বসে আছে মন্ত্রী পদমর্যাদা, একটি কথা বল, একটি সংবাদ আপনার দেন বা একটা খবরে কি বলবো, যে 3 জনের একটা বীরত্বের গল্প বলে যে তারা এখানে বসে এমন কিছু ঘটিয়েছে যেটা বাংলাদেশের মানুষের দৃষ্টিতে এসছে, বা গতানুগতিক ধারার বাইরে এই 3 মন্ত্রী বা মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা এমন কি করেছেন যেখান থেকে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতে পারে, একটি বিষয় আমাদের চোখে পড়েনি। আমি এই 3 জনকে পার্সোনালি বলেছিলাম যে এমন কিছু করো যাতে মানুষ স্বপ্ন দেখে যে তোমাদের হাত দিয়েই একটা নতুন বাংলাদেশ তৈরি হবে। তারা পারেনি, কিন্তু তারা ব্যক্তিগত আখের গুছিয়েছে, এটার অভিযোগ তাদের বিরুদ্ধে আসছে, তাদের পরিবারের বিরুদ্ধে অভিযোগ আসছে। এই অভিযোগগুলো সত্য মিথ্যা যাই বলেন না কেন, তারা ব্যর্থ, পুরোপুরি ব্যর্থ। এবং বৈষম্য বিরোধী আন্দোলনের যে কাতারটা, অর্থাৎ যে নেতাগুলো কেবল এনসিপি গঠন করে এখন রয়েছেন রাজপথে পদে পদে, তারাও ব্যর্থ হয়েছে। একসময় এই নেতারা এতটা ডাট ফাটে ছিলেন যে এরাই দেশের সব, আজকে তারা রাস্তায় নেমে গেছে। আজকে তাদের অবস্থান একেবারে তলানিতে। বাংলাদেশের গণ অধিকার পরিষদ আর এনসিপির মধ্যে কোনো পার্থক্য এখন দেখা যায় না। তার মানে দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই আন্দোলন সাধিত হয়েছে, অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় যদি আমরা কাদেরের ভোটের হিসেব দেখি, উমামার ভোটের হিসেব দেখি, লজ্জায় মুখ ঢাকতে হবে। কেন এই ব্যর্থতা, কেন এই পরাজয়? তার মানে জনগণকে বোকা বানানোর, জনগণকে চোদু বানানোর আর সময় নেই। জনগণ বুঝে যায় সবকিছু। আপনারা মাইক্রোফোন পেয়ে যা বলবেন জনগণ চোখ বন্ধ করে বিশ্বাস করবে, এত বোকা নয় জনগণ। বাংলাদেশের ছোট ছোট বাচ্চারাও রাজনৈতিক সচেতন। এবং আমরা দেখলাম বৈষম্য বিরোধী আন্দোলনের পরাজয়, এবং এই পরাজয়ের ব্যাখ্যা হয়তো অন্য সময় লং টাইম ধরে আলোচনা করে দিতে হবে, আপনারা জেনে গেছেন। তার মানে যারা যে বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটি করেছে তারা সেই বিশ্ববিদ্যালয়ের একটি পথ দূরের কথা প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পায়নি। আগামী দিনে তাহলে নির্বাচনে সারা বাংলাদেশের একটা ইউনিয়ন না, একটা ওয়ার্ডের কমিশনার হওয়ার যোগ্যতা তারা রাখে না। 2 নম্বর, সবচেয়ে বড় দল বিএনপি, 3 বার ক্ষমতায় থাকা দল বিএনপি, এই দেশ স্বাধীনতায় যিনি ঘোষণা দিয়েছিলেন সেই জিয়াউর রহমানের দল বিএনপি, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপি, তারই দশা কেন? তার প্রধান কারণ, যেদিন খালেদা জিয়া দল থেকে কিছুটা সরে গেছে, নীতি নির্ধারণীতে সিদ্ধান্তে খালেদা জিয়া ব্যাকফুটে চলে গেছেন অসুস্থতার জন্য, তখন এই দলটার মূল চাবিকাঠি চলে গেছে এই দলটার কিছু সিনিয়র নেতাদের হাতে। আর যেহেতু তারেক রহমান দেশে নেই, তিনি বহু দূরে, গত 18 বছর তিনি দেশের বাইরে, তিনি টেলিফোনে যে চিত্র শোনেন বর্ণনায় সেটাকে তিনি চোখে দেখার চেষ্টা করছেন, কিন্তু বাস্তবিক অর্থে তিনি বাংলাদেশের কি ঘটছে কি ঘটছে না নিজ চোখে দেখছেন না, শুধু শুনে সিদ্ধান্ত নিচ্ছেন। বিএনপি 5 তারিখের পর 16 বছরের ক্ষুধা মেটানোর কাজে লেগে গেছে। বৈষম্য বিরোধীরা তারা জানে একটি দল গঠন করতে হবে, এই ইমেজ দিয়ে দল গঠন করেছে আর ব্যক্তিগত আখের গুছিয়েছে। কিন্তু জামাত শিবির এই সময়টা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে। তারা গুরুত্বপূর্ণ পদে তাদের কিছু লোক বসেছে। কিছু বললাম কেন? তাদের এত লোক নেই যে বড় বড় আমলার পদে তারা বসবে, পুলিশের পদে তারা বসবে। এদের এই প্রশাসনের লোকটা খুব কম, কারণ বিগত সময়ে তারা কখনো একবারের জন্য ক্ষমতায় ছিল না, ছিল আওয়ামী লীগ বিএনপি। তাই জামাত তাদের লোকগুলোকে গুরুত্বপূর্ণ পদে বসাতে পারেনি। গুপ্ত জামাত শিবির হয়তো কিছু কিছু পদে ঢুকে গেছে, কিন্তু শিবির বা জামাত সেইভাবে লোক ঢুকাতে পারেনি। আর কিছু কিছু জায়গা এমন হয়েছে জামাত শিবির তাদের দাওয়াতি কাজের মাধ্যমে অনেককে, হয়তো আওয়ামী লীগ ছিল জামাত হয়ে গেছে, হয়তো বিএনপি ছিল জামাত হয়ে গেছে, এমন ব্যক্তিরা, কিন্তু তারা নিজেরা লোক ঢুকাতে পারেনি। তো এখন যে বিষয়টি তৈরি হলো যে এনসিপির শেষ, এনসিপি রাজনীতির ইতি ঘটে গেছে, এখন তারা ওই নামে মাত্র চলবে মুসলিম লীগের মতো। এদের আর কোনোদিন উত্থান হবে না, এদের যা রাষ্ট্র থেকে লুটছে এটাই তাদের সম্পদ, আর কিছু নেই।
বিএনপির এই ভরাডুবি কেন? 5 তারিখের পর প্রতিদিনই আমরা দেখছি সারা দেশে যত অনিয়ম, অপরাজনীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, হাঙ্গামা, মারামারি সব বিএনপির ঘাড়ে চেপেছে। বিএনপি যা করেছে তার চেয়ে বেশিও বিএনপির নামে বলা হয়েছে আর এই কাজটা জামাত শিবির করেছে। কিন্তু জামাত শিবির এখানে খুব কৌশলে ব্যাটিং করেছে। তারা তাদের নেতা কর্মীদের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক ছিল। একদিকে তারা তাদের নেতা কর্মীদের লাগাম টেনে ধরেছে, অন্যদিকে তারা যে কাজটি করেছে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে তারা ব্যাপকভাবে কাজ করেছে। এটাকে অপপ্রচার বলবো নাকি সুপ্রচার বলবো আমি জানি না, কিন্তু বিএনপির ভুলগুলো তারা তুলে তুলে ধরেছে একটা একটা করে। 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো জনাব তারেক রহমান প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তার নেতা কর্মীদের বহিষ্কার করছেন, শোকজ করছেন, শাস্তি দিচ্ছেন, কাউকে কন্ট্রোল করতে পারছেন না। 3 নম্বর বিষয় হলো লন্ডন থেকে তারেক রহমান যে পরিশীলিত যে সুন্দর রাজনীতির আভাস দিচ্ছিলেন তার প্রতিটি বক্তব্যে বিএনপির বাংলাদেশের অঙ্গ সংগঠন বলি আর বিএনপি বলি কেউ সেই বক্তব্য কান দিয়ে শুনে মগজে নেয়নি। এরা শুধু তারেক রহমান ভয় নেই, রাজপথ ছাড়ি নাই স্লোগানের বাইরে কেউ বিএনপিকে ওন করেনি, কেউ না। একদম সর্বোচ্চ পদ থেকে সর্বনিম্ন পদ পর্যন্ত প্রত্যেকে শুধু নিজের আখের গুছিয়েছে। কারণ এই রাজনৈতিক দলগুলো রাজনীতি করে কোনো আদর্শের জন্য নয়, এটা করে পকেটের রাজনীতি। সো পকেটের রাজনীতি করতে গিয়ে বিএনপিটাকে ধ্বংস করে ফেলেছে তার নেতাকর্মীরা। এখন তারেক রহমান কজনকে বহিষ্কার করবে? তিনি যদি বহিষ্কারে হাত দেন, বহু নেতাকর্মী তার দলের প্রায় কি বলবো 1%, 2% বা 5% থাকবে, বাকি সব শেষ হয়ে যাবে। কারণ কারো কারো নাম প্রকাশ হয়েছে, কারো কারো হয়নি, কিন্তু প্রত্যেকেই ভাগ পেয়েছে কম বেশি। তাহলে কি করবেন তারেক রহমান এখন? দেখেন, ডাকসুতে শিবিরের বিজয়, তার মানে জামাতের বিজয়। ডাকসুর এই 40-45 হাজার ছাত্র, এরা কিন্তু বাংলাদেশের প্রতিটি প্রান্ত থেকে উঠে আসা, এরাই আগামী দিনের কি বলবো আমাদের জন্য বার্তা নিয়ে আসবে। এরাই পুরো বাংলাদেশের চিত্র, বাংলাদেশের মেসেজ বহন করছে। জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ধরলাম আঞ্চলিক পজিশন, কিন্তু সারা বাংলাদেশের স্টুডেন্ট পড়ে। রাজশাহীতে কি ঘটবে আন্দাজ করা যায়। শিবির বাংলাদেশে বিগত সময় খুব সহজে রাজনীতি করতে পারেনি। বিএনপি সময় বিএনপি তাদেরকে দমিয়ে রেখেছে, আওয়ামী লীগের সময় তারা নিষিদ্ধই ছিল। যখন তারা প্রকাশ্যে রাজনীতির সুযোগ পেল এই গত 5 তারিখের পর, শিবির তাদেরকে দেখিয়ে দিল বাংলাদেশের সামনে, আর বাংলাদেশের মানুষ শিবিরকে গিলে ফেললো। তাদের কাছে এখন বিকল্প, জামাত শিবিরের বিকল্প কেউ নেই এমনকি শোনা যাচ্ছে। তাহলে কি করবেন? আগামী নির্বাচনের ফলাফল কি আন্দাজ করতে পারছেন? সংসদ নির্বাচনের মূলত বিএনপি যে ভুলগুলো করেছে, এখনো যে ভুলগুলো বিএনপি করছে, তারা টকশোতে যে নেতারা বড় বড় কথা বলছে, এগুলো হলো সব ফেক কথা। এই নেতারাও জানেন তারা কি করছেন। জনাব তারেক রহমান তার নেতাদের যে বক্তব্য শুনে তিনি রাজনীতিকে বিদেশ থেকে পরিচালনা করছেন, তার অধিকাংশ নেতারা তাকে সঠিক চিত্র দেখাচ্ছে না বাংলাদেশ। আর আমরা যারা এই কথাগুলো বলছি, আমাদেরকে কখনো বট, কখনো কি ওদের নাম মানে কি জানি বলে, আমাদের সেই কাতারে ফেলে দেন। অথচ আমরা এই দলটার জন্য 15টা বছর লড়াই করেছি, হঠাৎ করে আমাদেরকে বিচ্ছিন্ন করে ফেলছেন। সত্য কথাগুলো কি তো লাগবে, কিন্তু সত্য মানতে হবে, নতুবা রাজনীতির এই অপমৃত্যু হবে। বাংলাদেশের এই বিশ্ববিদ্যালয়গুলোর চিত্র কি জাতীয় সংসদ নির্বাচনে পড়বে না? আপনারা মনে করেন ডাকসুতে আগামী 100 বছরের ফেয়ার ইলেকশন হলে শিবিরের কাছ থেকে ডাকসু নিতে পারবেন না। কারণ শিবির যা করছে ডাকসুতে, এই প্রজন্ম না, পরের প্রজন্ম, তার পরের প্রজন্ম এই বিষয়গুলোকে তারা মনে রাখবে। তার মানে শিবির বোঝাতে চেয়েছে যে আমরা ডাকসুতে 1 বছরে কি করি তোমরা দেখো, তাহলে আমাদের যে মুরব্বী দল জামাত, তারা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে পুরো বাংলাদেশের চেহারা পাল্টে দেবে, এটা বোঝাচ্ছে শিবির। আর আমাদের দল মানে বিএনপি, তার অঙ্গ সংগঠন কি করছে? একটা পদের জন্য লড়াই করছে নিজেরা। এই 5 তারিখের পর কয়েকশো লোক নিজেকে মারছে। কতজন মারা গেছে নিজেরা? একটা জামাত শিবির মেরেছে নিজে মারেনি। বাংলাদেশে যত অপকর্ম চলছে কারা করছে? ওই একটা দল। বাংলাদেশের যারা আগামী 300 আসনে প্রার্থী দেবেন, তারেক রহমান তাদের কজনের খোঁজ জানেন? প্রতিটি অঞ্চলে চাঁদাবাজি চলছে। হ্যাবিয়েট প্রার্থী এবার নির্বাচনে হেরে যাবে যদি ফেয়ার ইলেকশন হয়। অনুগ্রহ করে বলছি তারেক রহমানকে, আপনার দলের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি করতেছে আপনার দলের সিনিয়র নেতারা। তারা তাদের প্রত্যেকেরই গ্রুপিং আছে, এদেরকে দিয়ে তাদের নিজের গ্রুপ বাঁচিয়ে রাখছে। যত অনিয়ম করছে তাদের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তাদের চিত্র আপনাকে বলা হচ্ছে না। কিন্তু আগামী সংসদ নির্বাচনের আগে বিএনপিকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। অনেকে মনে করছেন আগামী সংসদ নির্বাচনে কেন্দ্র দখল করবেন, জামাত শিবির সেই সুযোগটি দেবে না। রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। জামাত ইসলামী, চরমনাই সহ ধর্মভিত্তিক বা জুলাইয়ের পক্ষের সব দলগুলোর অবস্থান অনেকটা সেম। এনসিপি জামাত এখানে অলমোস্ট সেম, তেমন মৌলিক কোনো পার্থক্য নেই। দর্শক, খুব রহস্যজনক, বিএনপি কার্যত জুলাই বিরোধী শক্তি। আমি বারবার যেটা বলি, বিএনপি জুলাইকে ভুলিয়ে দিতে চায়, বিএনপি সংস্কার বিরোধী শক্তি। সেই বিএনপি একমাত্র দল যারা আনকন্ডিশনাল 17 তারিখ জুলাই সনদ স্বাক্ষরে রাজি। জামাত এখন পর্যন্ত নিশ্চয়তা দেয়নি যে তারা স্বাক্ষর করবে, এনসিপিও নিশ্চয়তা দেয়নি, তারা কন্ডিশন দিয়েছে যে এইটা করলে আমরা স্বাক্ষর করব। তাহলে বিএনপি রাজি, বুঝতে হবে যে ভেজাল আছে। বিএনপি তলে তলে অনেক কিছু ম্যানেজ করে ফেলেছে যে এইভাবে স্বাক্ষর হবে কি, এগুলো ঠিকঠাক করা ছাড়া না দেখে একটা ধোঁয়াশাপূর্ণ
নোট অফ ডিসেন্ট সহ একটা জুলাই সনদ স্বাক্ষর করলে জনগণের যে জুলাই সনদের প্রতি একটা আবেগ ওটাও থেমে যাবে, আর এইসব জুলাই সনদ আমরা ছুড়ে ফেলে দিতে পারবো। এটা ছিল বিএনপির পরিকল্পনা। এই জন্যই বিএনপি একমাত্র দল যারা আনকন্ডিশনাল রাজি 17 তারিখ জুলাই সনদ সাইন করতে। কিন্তু না, এনসিপি জরুরি সংবাদ সম্মেলন করে বিএনপি এসব পরিকল্পনা 12টা বাজিয়েছে। আর জামায়াত ইসলামী অনানুষ্ঠানিকভাবে এটা স্পষ্ট করেছে, আনুষ্ঠানিকভাবে হয়তো স্পষ্ট করতে পারে যে তারা এই ধরনের ধানাই ফানাই জুলাই সনদ সাইন করবে না। এনসিপির অবস্থানটা সংক্ষেপে একটু আপনাদেরকে প্রথমে জানাই, তারপরে কি ঘটতে যাচ্ছে কি হবে সেটা বলি। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া দেখেই সনদে স্বাক্ষর করবে এনসিপি। গণমানুষের দাবি পূরণ ছাড়া জুলাই সনদ স্বাক্ষর করা জনগণের সাথে প্রতারণার শামিল। এর মানে যে জুলাই সনদ এখন পর্যন্ত খসড়া যেটা বলা হয়, আর এখনো রাজনৈতিক দলগুলোকে ক্লিয়ার করা হয়নি যে এইটি চূড়ান্ত, জনগণের সামনেও পাবলিশ করা হয়নি। এর মানে এটা নিয়ে একটা প্রতারণা আছে, সরকার বিএনপির একটা প্রতারণা আছে। কিন্তু এই প্রতারণায় কাজ হবে না, ফাইনাল কপি না দেখে কেউ সাইন করবে না, শুধু বিএনপি করবে। কারণ বিএনপি তো তলে তলে ম্যানেজ করেছে, সেই জুলাই ঘোষণাপত্রের মতো। জামাত, এনসিপি, ইসলামপন্থী কারো দাবি পূরণ হয়নি, বিএনপি যা বলেছে তাদের মতো একটা জুলাই ঘোষণাপত্র ডিক্লেয়ার করে দিয়েছে প্রফেসর ইউনূস। কিন্তু জুলাই সনদের ক্ষেত্রে এটা হবে না। তাহলে এনসিপির প্রথম যে পয়েন্ট, গণমানুষের দাবি পূরণ ছাড়া জুলাই সনদ স্বাক্ষর করা জনগণের সাথে প্রতারণার শামিল। এর মানে যেটা এখন পর্যন্ত রেডি করা হয়েছে এটা এক প্রকার প্রতারণা হতে পারে, ওখানে জনগণের দাবির রিফ্লেকশন নেই। জামাত কিন্তু একটা কথা বলে আসে যে পিয়ার পদ্ধতি জুলাই সনদে অন্তর্ভুক্ত করে তারপরে গণভোটের মাধ্যমে এটা বাস্তবায়ন করতে হবে। পিয়ার পদ্ধতি এটা জামাতের দাবি, উচ্চকক্ষে তো সবার দাবি, বিএনপি বাদে। তো উচ্চকক্ষে পিয়ার এটা তো যোগ করতে পারেন, এটা তো ইউনূসেরও দাবি। অতএব কোন ধরনের প্রতারণার সুযোগ এনসিপি দিচ্ছে না, প্রতারণার যত ফাঁক ফোকর সব আটকে দিচ্ছে। মজা না? বিএনপি এখন কান্নাকাটি করতে পারে যে এত সুন্দরভাবে সাজিয়েছিলাম, আড়ালে আবদারের সিস্টেমে জুলাই ঘোষণাপত্রটা আমরা আমাদের মতো করে ফেলেছি, কিন্তু জুলাই সনদটা তো মনে হয় আমাদের মতো করা গেল না। আগ মুহূর্তে এনসিপি জামাতেরা খেলে দিল। এরপর এনসিপি যেটা বলছে, জুলাই সনদ বাস্তবায়ন আদেশের টেক্সট এবং গণভোটের প্রশ্নটি চূড়ান্ত করার পরে আগেই জনগণের কাছে প্রকাশ করতে হবে। এটা আমাদের জোরালো দাবি ছিল বেশ আগে থেকে, যে গণভোট কবে, জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে ওটা একটা প্রতারণা, এটা উদ্ভট দাবি। অতএব জাতীয় নির্বাচনের দিন গণভোটের চিন্তা করলে এটা সহ্য করা হবে না, এটা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, ওটা স্বাক্ষর করবে না। কারণ জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে জুলাই পুরোপুরি ধামাচাপা করে যাবে, একটা বিশৃঙ্খলা ঘটিয়ে জুলাই একদম জয় বাংলা করে দেওয়া হবে। এটা ভারতের দীর্ঘমেয়াদী প্ল্যান। অতএব কোন দিন গণভোট এটা ফাইনালাইজ করার আগে জুলাই সনদে স্বাক্ষর করবে না, জামাতও করবে না, এনসিপি করবে না। আমাদের কয়েক ঘন্টার মধ্যে রাজনীতির চূড়ান্ত দফারফা আপনারা জানতে পারবেন। যেহেতু 17 তারিখ এসে গেছে, রাতের মধ্যেই, আজ রাতের মধ্যেই এটা সব চূড়ান্ত করতে হবে, কয়েক ঘন্টা সময় মাত্র। জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায় বহিঃপ্রকাশ হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জারি করবেন। এটা তারা বোঝা গেল যে জনগণ চায় ওইটার আদেশ জারি করবেন, ওইটা এখন থেকে বাস্তবায়ন। এর মানে এই জুলাই সনদের মূল ঝুলানো নীতি বিএনপির, ওটা জনগণ মানবে না, এনসিপি মানবে না, জামাতও মানবে না। তাহলে জামাত, এনসিপি, চরমনাই সবার অবস্থান এক। মজা না? কয়েক ঘন্টার মধ্যেই জুলাই কখন গণভোট এবং এটা এখন থেকে কার্যকর কিনা আদেশ জারি করা থেকে এটা নিশ্চিত করতে হবে। মূল ঝুলানো কোন জুলাই সনদে কোন দল সাইন করবে না এক্সেপ্ট বিএনপি। বিএনপি একা করবে। 2 জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায় বহিঃপ্রকাশ হিসেবে প্রধান উপদেষ্টা জারি করবেন। মানে এটা এক ধরনের সংবিধান আদেশের মতো। তিনি গণভোটের মাধ্যমে জনগণ যদি জুলাই সনদের রায় দেয়, তবে নোট অফ ডিসেন্ট কোনো কার্যকারিতা থাকবে না। এটা তো বিএনপির আশা আকাঙ্ক্ষা, রাজনীতি পুরোটাই জয় বাংলা, বিএনপি জয় বাংলা। এনসিপি জামাতের অবস্থানে বিএনপি জয় বাংলা, নোট অফ ডিসেন্ট চলবে না। জনগণ যা বলবে সেটা। জনগণ যদি বলে যে একই ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, মানে বিএনপির যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে ওইগুলো যদি জনগণ মেনে নেয় ওইগুলো চলবে না। অতএব বিএনপির নোট অফ ডিসেন্টও জয় বাংলা হয়ে যাবে। নোট অফ ডিসেন্ট এটা ছিল বিএনপির একটা অপরাজনীতি, একটা খেলা। এইসব খেলাটালা সম্ভবত থাকছে না, জয় বাংলা হয়ে যাচ্ছে। গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের উপর প্রদত্ত কনস্টিটিউশনাল পাওয়ার, মানে গাঠনিক ক্ষমতা বলে সংবিধান সংস্কার করবে। সংস্কারকৃত সংবিধানের নাম হবে বাংলাদেশ সংবিধান 2026। মানে নতুন সংবিধান, সেই পুরনো সংবিধান, সে 72 সংবিধান ধরে রাখা, এগুলো চলবে না। এটা এখনই নিশ্চিত করতে হবে। ফাইনালি গ্রহণ করবে গণপরিষদ, যেটা পরবর্তী জাতীয় নির্বাচনের ফলে যে দল ক্ষমতা আসবে ওইটি প্রথমে গণপরিষদ হবে। তারা আগে সংবিধান ঠিক করে তারপরে লেজিসলেটিভ বডি গঠন করবে। অতএব হিসাব ক্লিয়ার, বিএনপির ধান্দাবাজি সব রাস্তা বন্ধ করে দিচ্ছে জামাত, চরমনাই, এনসিপি। সবার অবস্থান কিন্তু প্রায় এক। জাস্ট এনসিপি সংবাদ সম্মেলন থেকে আপনাদের শোনালাম।
ঐক্যমতের সকল যুক্তিযুক্ত মতের সঙ্গে এনসিপি একমত। আক্তার, হ্যাঁ, যৌক্তিক মত নিয়ে আক্তারদের কোনো আপত্তি নেই। তিনি বলছেন ঐক্যমতের বেলায় জুলাই সনদের জন্য এনসিপি সর্বদা আইনি ভিত্তির কথা বলছে, যাতে সে অনুযায়ী সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আবারও বলছি, বিএনপি কি চায়? বিএনপি আইনি ভিত্তিতে ওটা পরবর্তী পার্লামেন্টের উপর ছেড়ে দিতে চায়। এখন জাস্ট একটা দলিল হিসেবে রেখে দিতে চায়, তাও নোট অফ ডিসেন্ট সহ। কিন্তু এগুলো কিছুই চলবে না। ফেসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার জন্য গণমানুষ 24-এর গণ অভ্যুত্থান অংশগ্রহণ করেছিল উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ ছিল অপরাধীদের বিচার নিশ্চিত করা, সংস্কার বুদ্ধি সমান করা, একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। মানে বিচার সংস্কার ছাড়া কোনো নির্বাচনও তরুণ প্রজন্ম মানবে না, এটাও স্পষ্ট হচ্ছে। জামাতও মানবে না, চরমনাই মানবে না। অতএব বিএনপি সব প্রজেক্ট জয় বাংলা হয়ে যাবে। আর তার আরো বলেন, জুলাই সনদে আইনি ভিত্তি না থাকলে যতটুকু অর্জন হয়েছে তাও নষ্ট হয়ে যেতে পারে বলে মনে করে এনসিপি। অতএব দর্শক, খেলা জমে উঠছে। বিএনপির কোনো প্রতারণা বাংলাদেশে বাস্তবায়ন হবে না।